নমস্কার, আমি অর্ণব। সবার আগে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই কদিন আগেই জানেন তো, ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখলাম, যা 2026 দিতে পারেনি, 1433 যেন তা উজাড় করে দেয়। বড় ভালো লাগলো কথাটা শুনে। এ কথা যেন আমার শ্রোতাদের জন্য সত্যি হয়, আর আপনাদের বেঙ্গলি ক্লাসিক্সের জন্য। কেমন কাটলো আপনাদের পয়লা বৈশাখ? আমার কিন্তু বেশ কেটেছে। কিছুটা ছেলেবেলার পয়লা বৈশাখের মতো, ভাবার কিছুটা নয়ও। ছেলেবেলার মতো কলা পাতা পেতে খাসির মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে, কিন্তু রাস্তাঘাটে এত ভিড়, এত জ্যাম, হালখাতাটা আর করে ওঠা হয়নি। একটা পছন্দের বই দোকানে অর্ডার দিয়ে রেখেও হাতে পাইনি বলে একটু খারাপ গেছে। আবার কোমট সন্ধেবেলায় গঙ্গার ধারে চমৎকার হাওয়া খেয়ে পয়লা বৈশাখ সর্টেডও হয়ে গেছে। আচ্ছা, বছরটা কি এমন মিলিয়ে মিশিয়েই কাটবে? দেখা যাক। আসুন, এ বছরের প্রথম গল্পটা শোনাই আপনাদের। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প হীরালাল। হীরালাল জাতিতে ডোম, বৃদ্ধ হইয়াছে, বয়স 60 বৎসরের কম হইবে না। আকার খর্ব, দেহখানি ঘোর কৃষ্ণবর্ণ, অধিক স্থূলও নহে, অধিক কৃশও নহে। কিন্তু এত বয়স হইলেও তাহার দেহে এখনো বিলক্ষণ বল আছে। একদিনে সে অনায়াসে 10 ক্রোশ পথ চলিতে সমর্থ। তাহার চক্ষুর জ্যোতি আজই অটুট আছে, প্রদীপের আলোকেও ছুঁচে সুতা পড়াইতে পারে। গ্রামখানির নাম মানিকপুর। গ্রামের যেটা ডোমপাড়া, সেখানে অন্যান্য ডোমেদের বাস, সেখানে হিরু থাকে না। গ্রামের অপর প্রান্তে শ্মশান হইতে অল্প দূরে এখানি মাটির ঘরে সে একাকী বাস করে। তাহার স্ত্রী, পুত্র, পরিবার কেহই নাই। একে একে সকলেই মরিয়াছে। লোকে বলে ভূতেদের সহিত হিরুর ষড়যন্ত্র আছে। শ্মশান হইতে ভূতেরা গভীর রাত্রিতে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসে, কথাবার্তা কয়। সেই কারণেই নাকি হিরু ডোমপাড়ায় থাকে না, এবং কথাবার্তায় অসুবিধে হয় বলিয়াই হিরুর সম্মতিক্রমে সেই ভূতেরাই নাকি উহার স্ত্রী, পুত্র, কন্যাকে একে একে মারিয়া ফেলিয়াছে। এবং এই ভয়েই ডোমপাড়ায় হিরুর যে সকল আত্মীয় স্বজন আছে, তাহারা কেহই আসিয়া হিরুর সহিত বাস করিতে সম্মত নহে। কিন্তু আবার কেহ কেহ বলে হিরুর এই ভূত অপবাদ নিতান্তই মিথ্যে কথা। তবে সে একজন গুণী লোক বটে। অনেক রকম ঔষধ তাহার জানা আছে। মন্ত্রে তন্ত্রে ঝাড়ফুঁকেও সে নাকি ওস্তাদ। অমাবস্যার রাত্রে জঙ্গলে সে ঔষধ তুলিতে যায়, গোখুরা সাপ মারিয়া তাহার বিষ নিষ্কাশিত করিয়া লয়, ইত্যাদি। যাহা হোক, ইহা সত্য যে 5খানা গ্রামের ছোট লোক বিশেষ বিশেষ রোগের জন্য হিরুর কাছে ঝাড়াইতে অথবা ঔষধ লইতে আসে। হিরুর ঘরখানির 2 ধারে বাঁশের 2টি মাচা করা আছে। একটিতে রাত্রে শয়ন করে, অন্যটিতে হাঁড়ি কলসিতে তাহার চাল, ডাল এবং ঔষধপত্র থাকে। বাহিরের তাওয়ার একদিকে তাহার উনান পাতা আছে, অপরদিকে সে আপন জাতিকর্ম করে। কুলা, ডালা, ধুচুনি বুনিয়া গ্রামে গিয়া বিক্রয় করিয়া আসে। রাত্রি তখন প্রায় 11টা। শ্রাবণ মাস, শুক্লপক্ষের ত্রয়োদশী। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বলিয়া চারিদিক অন্ধকার। মাঝে মাঝে টিপটিপ করিয়া বৃষ্টি হইতেছে, আবার বন্ধ হইয়া যাইতেছে। হিরু ঘরের মধ্যে প্রদীপের আলোয় বসিয়া একটা থুচুনি বোনা শেষ করিতেছিল। দ্বার খোলা ছিল। প্রদীপের খানিকটা আলো তাওয়ার উপর গিয়া পড়িয়াছিল। হিরু হঠাৎ বাহিরের দিকে চাহিয়া দেখিল, স্ত্রী লোকের মতো কাপড় পরা কে একজন মানুষ তাহার দাওয়ায় দাঁড়াইয়া আছে। হিরু জিজ্ঞাসা করিল, কে গা? মানুষটি আস্তে আস্তে ঘরের ভিতর আসিয়া দাঁড়াইল। পরিধানে একখানি কলকা পেরে বিলাতি শাড়ি, ঘোমটায় মুখখানি ঢাকা। হিরু আবার জিজ্ঞাসা করিল, কে গা তুমি? আগন্তুক আস্তে আস্তে সেখানে বসিল। বসিয়া অতি স্নিগ্ধ স্বরে প্রায় ফিসফিস করিয়া বলিল, হিরু, তুমি বাবা আমার একটু উপকার করবে? হিরু সবিস্ময়ে বলিল, আমি?
কি উপকার বলো? স্ত্রীলোকটি পূর্ববৎ নিম্নস্বরে বলিল, একটা ওষুধ। বলিয়া সে চুপ করিল। হিরু বলিল, কিসের ওষুধ চাই তোমার? কি ব্যারাম হয়েছে? আগন্তুক যেন একটু ইতস্তত করিয়া বলিল, আচ্ছা, তোমার কাছে বিষ টিস্যু থাকে তো? হিরু সন্দেহপূর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে সেই বস্ত্রাবৃত মূর্তির পানে চাহিয়া রহিল। শেষে বলিল, বিষ? বিষ কোথায় পাব? কিছু ওষুধ বিশুধ রাখি বটে। কিসের ওষুধ চাই তোমার, তাই বলো না আমাকে। স্ত্রীলোকটি বলিল, ওষুধ না, বিষই দরকার। কেন আমার সঙ্গে ছলনা করছো হিরু? তোমার কাছে অনেক বিষ আছে আমি জানি। খানিকটা বিষ আমাকে দাও, আমার বিশেষ দরকার। হিরু তীক্ষ্ণস্বরে বলিল, কেন, বিষ নিয়ে তুমি কি করবে? হিরু বিষবৃক্ষ পড়ে নাই, ইহা মনে নিশ্চয় জানিয়া স্ত্রীলোকটি বলিল, শেয়ালের বড় উপদ্রব হয়েছে, বুঝেছ? রান্নাঘরের বেড়া ফাঁক করে রোজ রাত্রে শেয়াল ঢুকে আমার সব হাঁড়ি খেয়ে যায়। দুটো শেয়াল মরে, এইরকম খানিকটা বিষ তুমি আমায় দিতে পারো? হিরু কিছুক্ষণ চুপ করিয়া রহিল। শেষে বলিল, কেন মিছে কষ্ট করে এই আঁধার রেতে এই জল কাদা ভেঙে তুমি এসেছ? বাড়ি যাও। ও সব কথার মধ্যে আমি কোনোদিন থাকিও নি, থাকবও না। পাঁচখানা গাঁয়ের মধ্যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে তোমরা এসে আমাকে নিয়ে কেন টানাটানি করো বলো দেখি? দুটো ওষুধপালা জানি, তাই পাঁচজন আমার কাছে আসে। বিষ টিস রাখিও না, কাউকে দিও না। কেন তোমরা মিছিমিছি আমায় সন্দেহ করো? রমণী বিস্মিতভাবে বলিল, আমরা সন্দেহ করি? হ্যাঁ, তোমরা সন্দেহ করো। তুমি কে তাও আমি জানি, কি জন্য এসেছ সেটাও আমার অজানা নয়। সভয় কণ্ঠে প্রশ্ন হইল, কে আমি? তুমি পুলিশ। তুমি পুরুষ মানুষ, ছিরি লোক সেজে এসেছ। নইলে এই আঁধার রাতে এই শ্মশানের মোড়ায় চিরিলোকের বাবা চারদিকই আছে? রমণী এই কথা শুনিয়া দাঁড়াইয়া উঠিল। নিজ স্বাভাবিক কণ্ঠে বলিল, আমি পুরুষ মানুষ? কলা স্বর শুনে বুঝতে পারছ না আমি পুরুষ কি স্ত্রীলোক? হিরু বিস্মিত হইল। স্ত্রী কণ্ঠস্বরই তো বটে, তাছাড়া স্বরটা যেন হিরুর পরিচিত বলিয়াও বোধ হইল। কার কণ্ঠস্বর তাহাই সে স্মরণ করিতে চেষ্টা করিতেছিল, কিন্তু তাহাকে সংশয়াপন্ন মনে করিয়া স্ত্রীলোকটি বলিল, এখনো সন্দেহ? তবে দেখো। বলিয়া সেই অবগুণ্ঠনবতী যুবতী কম্পিত হস্তে ধীরে ধীরে নিজ বক্ষের বসন সম্পূর্ণ উদ্ঘাটিত করিয়া দিল। নষ্ট প্রকৃতি স্ত্রীলোকের অসাধ্য কর্ম নাই। রাম রাম বলিয়া হিরু মাথাটি হেঁট করিয়া বলিল, মা, রাম 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 রাম, বসো বসো বসো। রমণী উপবেশন করিল। হিরু বলিল, আজকাল পুলিশের ভারী উপদ্রব হয়েছে। তোমার ঘুমটা দেখে, তোমার ফিস ফিস কথা শুনে আমার সন্দেহ হয়েছিল যে তুমি জাল মেয়ে মানুষ, আসলে পুলিশের কোনো টিকটিকি। স্ত্রীলোকটি অবগুণ্ঠনের ভিতর হইতে বলিল, এখন তো তোমার সন্দেহ গেল। আমি যা চাই আমায় দাও। এখন আর ফিস ফিস করিয়া নহে। রমণী স্বাভাবিক কণ্ঠেই কথা কহিতে লাগিল। হিরু বলিল, তুমি যা চাও তা আমি তোমায় দিতে পারি, কিন্তু এসব জিনিসের দাম খুব বেশি, তা তুমি জানো তো? রমণী বলিল, জানি। 50 টাকা আমি এনেছি, এই নাও। বলিয়া নিজ কটিদেশ হইতে গোঁজ খুলিয়া লইয়া হিরুর সম্মুখে রাখিয়া বলিল, গুনে নাও। হিরু বলিল, তোমার শেয়াল মরলে পুলিশ যখন আমাকে এসে ধরে নিয়ে যাবে, তখন তো 50 তাদের পুজো দিতেই যাবে। আমার আরও 50 চাই। স্ত্রীলোকটি ক্ষুণ্ণস্বরে বলিল, আরও 50 চাই? আর তো আনিনি। অত বেশি লাগবে তা তো আমি জানতাম না। তাহলে কাল টাকা এনে তারপর জিনিস নিয়ে যেওখন।
স্ত্রীলোকটি কাতর কণ্ঠে বলিল, কাল হলে চলবে না হিরু, আজই আমার চাই, তাছাড়া কাল আমার আসবার উপায় নেই। হিরু বলিল, সে তুমি বোঝো, কিন্তু 100 টাকার কমে কাজ আমি পারবো না বাছা, এ আমার সাপ কথা তোমায় জানিয়ে দিলাম। রমণী ক্ষণকাল মাত্র কি যেন চিন্তা করিল, তারপর নিজ বাম প্রকোষ্ঠ হইতে স্বর্ণবলয় উন্মোচন করিয়া বলিল, এই নাও, এর দাম 50 টাকারও বেশি, তাও আমার জিনিসটা এবার দাও। হিরু বালাটি হাতে লইয়া প্রদীপের আলোকে ধরিয়া ঘোরাইয়া ফিরাইয়া সেটা পরীক্ষা করিল। তারপর গেঁজে হইতে টাকাগুলি খুলিয়া নিঃশব্দে সেগুলি গণিয়া দেখিল ঠিক 50 টাকাই আছে। টাকা এবং বালা মাচার উপর শয্যাতলে লুকাইয়া অপর মাচা হইতে একটি হাঁড়ি নামাইয়া লইল। তাহার ভিতর গাছের কতগুলি শুকনো শিকড়, কতগুলি শিশি আর অনেকগুলি অন্যান্য ছোটখাটো পুটলি ছিল। একটা শিশি আলোতে ধরিয়া বেশ করিয়া পরীক্ষা করিয়া একটু ছেঁড়া কাগজের ওপর তাহা উপুর করিল। কাগজে পড়িল কিসের কতকটা গুঁড়া। শিশি ছিপিবদ্ধ করিয়া কাগজের মোড়ক করিয়া রমণীর হাতে দিয়া বলিল, এই নাও, দুধের সঙ্গে মিশিয়ে দিও। রমণী জিজ্ঞাসা করিল, এতেই হবে তো? দুটো শিয়াল মরবে? হিরু বলিল, হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট হবে। রমণী মোড়ক লইয়া বলিল, এটা কি বিষ? সে বিষ, ভয়ানক জোর। যে শেয়ালকে খাওয়াবে 1 ঘন্টার মধ্যে তার শরীরে কলেরা সমস্ত লক্ষণ প্রকাশ পাবে। 2-3 ঘন্টার মধ্যেই শেষ। লোকে মনে করবে সে কলেরা হয়ে মরেছে, বুঝেছ? কলেরা। বেশ বলিয়া রমণী অঞ্চলের কোণে মোড়কটি বাঁধিয়া লইল। বিনা বাক্য ব্যয়ে উঠিয়া ধীর পদে বাহির হইয়া গেল। হিরু তখন আলোটি নিবাইয়া দিল। দাওয়ায় বাহির হইয়া পথের দিকে চাহিয়া রহিল। দেখিল কিছু দূরে শ্বেত বস্ত্রাবৃতা রমণী গ্রামাভিমুখে চলিয়া যাইতেছে। আর কয়েক পথ গিয়া রমণী দাঁড়াইল। নিকটেই একটা বটগাছ ছিল। তার ছায়াতল হইতে অপর একজন শ্বেত বস্ত্র পরিহিত মনুষ্যমূর্তি বাহির হইল। ছাতা খোলার মতো খট করিয়া একটা শব্দ হইল। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িতেছে। উভয় মূর্তি অগ্রপশ্চাৎ ব্যবধানে গ্রামের দিকে চলিল। হিরু আস্তে আস্তে দ্বার বন্ধ করিয়া তাহাতে কুলুপ লাগাইয়া টোকা মাথায় দিয়া পথে নামিয়া নিঃশব্দে সেই শ্বেত বস্ত্র যুগলের অনুসরণ করিল। সেই নিশাচর ও নিশাচরীর অনুসরণে হিরু গ্রামের মধ্যে প্রবেশ করিল। কিছুদূর গিয়া তাহাদিগকে একটা বাড়ির সদর দরজা তালা খুলিয়া তাহার মধ্যে প্রবেশ করিতে দেখিল। হিরু তখন মনে মনে বলিল, ও, তোমায় ঠিকই সন্দেহ করেছিলাম তাহলে। হিরু জানিত ইহা শশী মুখুজ্জের বাড়ি। বুঝিল যুবতী তাহারই পুত্রবধূ নীরতা। এই বাড়িতে হিরু মাঝে মাঝেই আসিয়া নীরতাকে কুলাটা ডালাটা বিক্রয় করে। গত 2 বৎসর যাবৎ ইহার স্বামী বিদেশে। হিরু শুনিয়াছিল নীরদার স্বামী শীঘ্রই বাড়ি আসিবে। 4 বৎসরের একটি ছেলেমাত্র লইয়া যুবতী একাকিনী এই গৃহে বাস করে। তাহার চরিত্র সম্বন্ধে গ্রামে একটা কানাঘুষা আছে, হিরুও তাহা শুনিয়াছিল, কিন্তু বিশ্বাস করিত না। এবার তাহার চাক্ষুষ প্রমাণ পাইয়া আপন মনে সে বলিল, তবে ঠিকই তো বলতো লোকে। আরে যা করছিস করছিস, তার উপর আবার এই হারাম জাতি। হিরু নিঃশব্দে আপন ঘরে ফিরিয়া আসিয়া পা ধুইয়া 1 ছিলিম তামাক সাজিয়া খাইয়া মাচাটির ওপর শয়ন করিয়া অবিলম্বে নিদ্রিত হইয়া পড়িল। পরদিন প্রাতেও আকাশ তেমনি মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। মানিকপুর গ্রামে 2 ক্রোশ দূরে রেলওয়ে স্টেশন। বেলা 7টার সময় পশ্চিম হইতে একটি প্যাসেঞ্জার গাড়ি আসিয়া স্টেশনে দাঁড়াইল। মানিকপুর গ্রামের স্বর্গীয় শশী মুখুজ্জের পুত্র বিনোদলাল একটি 3য় শ্রেণীর কামরা হইতে ব্যাগ ও ছাতা হস্তে নামিয়া পড়িল। প্ল্যাটফর্মে নামিয়া এদিক ওদিক চাহিয়া দেখিল কোনো লোকে তাহাকে লইতে আসিয়াছে কিনা।
না, কাহাকেও দেখিতে পাইল না। মনে মনে বলিল, কেই বা আছে, নিতে আসবে। বাইরে গিয়ে দেখি যদি গরুর গাড়ি টাড়ি কেউ একটা পাঠিয়ে থাকে। এই সময় বৃষ্টি আসিল। ছাতাটি খুলিয়া তখন সে টিকিট দিবার ফটকের দিকে অগ্রসর হইল। টিকিটখানি দিয়া বাহির হইয়া দেখিল স্টেশন প্রাঙ্গণে দুইখানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে, কিন্তু কোন গাড়ির গাড়োয়ানকেই নিজ গ্রামের বলিয়া চিনিতে পারিল না। তথাপি তাহাদের জিজ্ঞাসা করিয়া সন্দেহ ভঞ্জন করিয়া লইল। তাহারা স্থানীয় গাড়োয়ান, ভাড়া জুড়িবার আশায় স্টেশনে আসিয়া দাঁড়াইয়া আছে। বিনোদ একবার ভাবিল একখানা গাড়ি ভাড়া করিয়া লয়, আবার ভাবিল হয়তো 1 টাকা ভাড়া চাহিয়া বসিবে। সে টাকায় তো ছেলের জন্য গ্রামে প্রবেশ করিয়া 1 হাঁড়ি রসগোল্লা কিনিতে পারা যাইবে। রৌদ্র নাই, ঠান্ডায় ঠান্ডায় এই 2 ক্রোশ পথ অতিক্রম করিতে আর কতক্ষণই বা লাগিবে। পথে কাদা হইয়াছে বটে, তা জুতা জোড়াটা খুলিয়া হাতে করিয়া লইলেই চলিবে। এইরূপ ভাবিয়া বিনোদ স্টেশনের প্রাঙ্গণ পার হইয়া জুতো জোড়াটি হাতে করিয়া লইয়া নিজ গ্রামের পথ ধরিল। এই বিনোদ লোকটির বয়স এখন 30 বৎসর। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, চোখ দুইটি বড় বড়, সর্বদাই প্রফুল্ল বদন। বাল্যকালে লেখাপড়ায় বিশেষ মন দেয় নাই। 18 বছর বয়সে 2nd ক্লাসে পড়িবার সময় তাহার পিতৃবিয়োগ হয়। বাজারে পিতার একটি মনোহারীর দোকান ছিল, তাহারাই সংসার চলিত। জমি জমা ছিল, খুব বেশি নয়, তবে সম্বৎসরের ধানটা কলাইটা তাহা হইতেই পাওয়া যাইত, কিনিতে হইত না। পিতার মৃত্যুর পর দোকানখানি হাতে পাইয়া বৎসরখানেকের মধ্যেই বিনোদ তাহা লোপাট করিয়া ফেলিল। কিছুদিন ঘরে বসিয়া রহিল, কিন্তু দিন চলে না। সংসারে যদিও 2টি বিধবা মাত্র, মা এবং পিসিমা, তথাপি দিন গুজরান করা কষ্টকর হইল। প্রতিদিনের বাজারের খরচ, মা পিসিমার দশমী দ্বাদশীর খরচ, তাহাদের ব্রতপার্বণ, কাপড় চোপড়, নিজের জুতাটা, জামাটা, ছিতাটা, সিগারেটটা, তারপরে আবার জমিদারের খাজনা আছে, এসব আসে কোথা হইতে? এদিকে ছেলে সমর্থ হইল। মা পিসিমা তাহার বিবাহ দিবার জন্য ব্যাকুল হইয়া উঠিলেন, কিন্তু যত্রহীন নিষ্কর্মা গ্রাম্য যুবককে ভালো মেয়ে দিবে কে? এই অবস্থায় পড়িয়া বিনোদ কলিকাতায় গিয়া অনেক চেষ্টায় একটি সামান্য কেরানিগিরি জোগাড় করিয়া লইল। 5 বৎসর সে চাকরি করিল। ইতিমধ্যে তাহার বিবাহও হইল, বেতনও কিছু বৃদ্ধি হইল। ছেলের বিবাহের বৎসরখানেক পরে মায়েরও বৈধব্য যন্ত্রণা শেষ হইল। একটি নাতির মুখও তিনি দেখিয়া যাইতে পারিলেন না। 20 টাকা বেতনে ঢুকিয়াছিল। 5 বৎসরে যদিও তাহার বেতন 30 টাকা হইয়াছে, তথাপি দুঃখ ঘুছে না। কলিকাতায় মেসের খরচ, ট্রাম ভাড়া, বন্ধুবান্ধবদের পাল্লায় পড়িয়া মাঝে মাঝে থিয়েটার বায়োস্কোপও যাইতে হয়। মাসে 2 বার বাড়ি যাওয়া আছে। বাড়ির খরচের জন্য মাসে 5-7 টাকার বেশি সে দিতে পারে না। ছেলেটি হইয়াছে, তার দুধ আছে, খাবার আছে, অসুখ করিলে বিস্কুট পালি আছে। 5-7 টাকায় কি করে চলিবে? এই সময় বড় বাজারে অমৃতসর নিবাসী এক শালের মহাজনের সহিত বিনোদের আলাপ হইল। আহার ও বাসস্থান ছাড়া তিনি তাহাকে 40 টাকা বেতনে নিযুক্ত করিয়া অমৃতসরে লইয়া যাইতে চাহিলেন। কাজকর্মে পটুতা দেখাইতে পারিলে ভবিষ্যতে ব্যবসায়ের 2-1 আনার অংশীদারও করিয়া লইবেন ভরসা দিলেন। আশায় লুব্ধ হইয়া কলিকাতার চাকুরিতে ইস্তফা দিয়া বিনোদ সেই চাকরি গ্রহণ করিল। বাড়ি গিয়া 3-10 থাকিয়া স্ত্রীপুত্রকে পিসিমার জিম্মায় রাখিয়া 2 বৎসর পূর্বে আষাঢ় মাস নাগাদ বিনোদ অমৃতসরে চলিয়া গিয়াছিল, আর আজ ফিরিতেছে। অমৃতসরে পৌঁছিবার 2 মাস পরেই সে পিসিমার মৃত্যু সংবাদ পায়। মাত্র 2 মাসের চাকরি মনিব ছুটি দিল না, বলিল ইচ্ছা করিলে চাকরি ছাড়িয়া চলিয়া যাইতে পারো। বিনোদ পাড়া প্রতিবেশী, অভিভাবক, স্থানীয়গণকে চিঠি লিখিল। তাহারা এক বাক্যে উত্তর দিলেন, আমরা তো রহিয়াছি, ভাব নাকি, বৌমাকে আগলাইবার জন্য একজন প্রবীণা ঝি রাখিয়া দিব, নিজেরাও সর্বদা দেখাশোনা করিব। বিনোদের শ্বশুর বাড়ি গ্রাম হইতে অধিক দূরে নহে, কিন্তু তাহার শ্বশুর শাশুড়ি নাই, শালারাও কেহ জীবিত নাই।
বিধবা খুশাশুড়ি তাহার নাবালক পুত্রকন্যাগণ সহ সেখানে বাস করেন। তথাপি বিনোদ খুশাশুড়িকে পত্র লিখিল। তিনি উত্তর দিলেন, সে কি হয় বাবা, তোমার বাপ পিতামহের ভিটায় সন্ধ্যা পড়বে না, এ কেমন কথা? নীরদা সেখানেই এখন থাকুক, পরে তুমি সুবিধে মতো তাহাকে তোমার চাকরি স্থলে লইয়া যাইও। নীরদা অমৃতসর গেলে বাপ পিতামহের ভিটায় সন্ধ্যা কে দিবে, সেই সম্বন্ধে কোনো সদুপায় খুড়িমা কিন্তু নির্দেশ করেন নাই। পাড়া প্রতিবেশীরা নিজেরা যত দেখাশোনা করুন আর না করুন, প্রবীণাঝি একটি তাহারা জোগাড় করিয়া দিয়াছিলেন। কিন্তু মাস দুই পরে নীরদার সহিত ঝগড়া করিয়া সে চলিয়া যায়। একটি ঠিকাঝি রাখা হইল, সে হাট বাজার করিয়া বাসন মাজিয়া দিয়া চলিয়া যায়। বিনোদ বাড়ি গিয়া স্ত্রীকে লইয়া আসিবে বলিয়া মাঝে মাঝে ছুটি চাহিয়াছিল, কিন্তু গভর্নমেন্টের আপিস তো নয়, মহাজনী কারবার। আজ না কাল, এ মাসে না ও মাসে, এই করিয়া এতদিন পর তাহারা বিনোদকে 1 মাসের ছুটি দিয়াছিলেন। কেরে, হিরালাল নাকি? এখনো তুই বেঁচে আছিস? হিরুডোম তাহার তাওয়ায় বসিয়া ডালা বুনিতেছিল। চাহিয়া দেখিল ছাতা মাথায়, জুতা ও ব্যাগ হাতে বিনোদ রাস্তায় দাঁড়াইয়া ওইরূপ চিৎকার করিতেছে। হিরুকে নিরুত্তর দেখিয়া বিনোদ রাস্তা হইতে নামিয়া হিরুর কুটিরের দিকে আসিতে আসিতে হাসি মুখেই প্রশ্ন করিল, কিরে হিরু, এখনো বেঁচে আছিস? এইবার হিরুর কথা জোগাইল। আছি বই কি দাদা ঠাকুর, এসো দাওয়ায় উঠে এসো, তোমায় একটা প্রণাম করি। বিনোদ বলিল, না না, থাক থাক, পায়ে যে কাদারে হিরু, বলিয়া রাস্তা হইতে নামিল। নিকটে একটা গর্তে বর্ষার জল দাঁড়াইয়াছিল, সেইখানে পা ধুইয়া হিরু তাওয়ায় গিয়া উঠিল। হিরু তাহাকে প্রণাম করিয়া বসিবার জন্য নূতন এক টুকরা বাঁশের চাটাই বিছাইয়া দিয়া জিজ্ঞাসা করিল, তা এতদিন বাড়ি ছেড়ে ছিলে কোথায় দাদা ঠাকুর? কোথায় আবার, অমৃতসরে চাকরি করছিলাম। কেন, যাওয়ার সময় তো তোকে বলে গিয়েছিলাম। আর বলিস না, মনিব ছুটি দেয় না, কাজেই আসতে পারিনি মাঝখানে। এই 1 মাসের ছুটি পেয়ে বাড়ি এসেছি। হিরু গম্ভীর মুখে অন্যদিকে চাহিয়া বসিয়া রহিল। তাহার ভাব দেখিয়া বিনোদ জিজ্ঞাসা করিল, কিরে হিরু, তুই আবার মুখখানা ওরকম হাঁড়ি করে রেখেছিস কেন? 2 বছর পরে দেখা, একটা কথাও বলছিস নে। হ্যাঁ রে, আমাদের বাড়িতে কোনো খারাপ খবর আছে নাকি? তুই আজকালের মধ্যে আমাদের ওদিকে গেছিলি? আমার ছেলে পরিবার সবাই ভালো আছে তো রে? হিরু গম্ভীরভাবে বলিল, না, অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। বিনোদ বলিল, তা যাবি কেন? আমি বিদেশে যাওয়ার সময় তোকে বলে গেলাম, হিরু, আমাদের বাড়ি সর্বদা যাবি, বউ একলা রইল, দেখবি, শুনবি, খোঁজখবর নিবি। তুই বললি, তার খোঁজখবর নেব না দাদা ঠাকুর? তোমার বাপ একদিন আমার যে উপকারটা করেছিলেন, আমি তো তোমাদের বিনিমাইনার বাঁধা চাকর। তা এখন তো দেখছি, তুই একথা বলেছিলি কিনা বল? হিরু পূর্ববৎ গম্ভীরভাবে বলিল, মাঝে মাঝে আমি গেছি বই কি, তোমাদের বাড়িতে না গেলেও খবর টবর সবই পাই। বৌমাকে কালও আমি পথে দেখেছি, সবাই ভালো আছে। বিনোদ বলিল, আচ্ছা হিরু, তুই বস, আমি উঠি, বাড়িতে হয়তো তারা ভাবছে কত। বলিয়া বিনোদ উঠিয়া দাঁড়াইল। হিরু বিনোদকে প্রণাম করিয়া গম্ভীর মুখে বসিয়া রহিল। বিনোদ চলিয়া গেলে সে আপনার মনে বলিল, হায় রে সংসার। আজ আর হিরু কুলাডালা লইয়া গ্রামে বিক্রয় করিতে বাহির হইল না। সমস্ত দিন ঘরে বসিয়া রহিল, তামাক খাইল, অনেক চিন্তা করিল। সন্ধ্যা হইল, রাত্রিও হইল। যখন প্রায় 12টা, হিরু তখন গতরাত্রে প্রাপ্ত সেই বালা ও টাকা 50টি লইয়া কোমরে বাঁধিয়া ঘর বন্ধ করিয়া আস্তে আস্তে বাহির হইল। গ্রামের ভিতরে গিয়া ক্রমে বিনোদের বাড়ির নিকট পৌঁছিল। বাড়ির চারিদিক প্রদক্ষিণ করিয়া দেখিল ভিতরে কোনো সারা শব্দ নাই, নিস্তব্ধ। কিন্তু উঠানের আম গাছে আলো পড়িয়াছে। খিড়কি দুয়ারের নিকটবর্তী প্রাচীরের একটা স্থান নির্বাচিত করিয়া
কৌশলে তাহার উপর উঠিয়া হিরু নিঃশব্দে ভিতরে লাফাইয়া পড়িল। ধীরে ধীরে অগ্রসর হইয়া দেখিল রান্নাঘরের নিকট হ্যারিকেন মিটিমিটি করিয়া জ্বলিতেছে। হিরু ধীর পদে সম্মুখে গিয়া বলিল, কি দিদি ঠাকরুন, এখনো ঘুমাওনি? সহসা হিরুর আগমনে নীরতা ভয়ে একেবারে কাঠ হইয়া গেল। কোনো কথা এসে বলিতে পারিল না। হিরু বলিল, ভয় পেয়েছ দিদি ঠাকুরন? আমি হিরু গো, ভয় কি? এইবার নীরতার মুখ দিয়া কথা বাহির হইল। সে বলিল, হিরু, তুই চোরের মতো এখানে কি করছিস? বাড়িতে ঢুকলি কি করে? হিরু বলিল, পাঁচিল টপকে এসেছি গো। কাল ওষুধ নিয়ে এলে, ওষুধের ফলটা কিরকম হলো তাই দেখতে এলাম। নীরতা বিস্মিত হওয়ার ভান করিয়া বলিল, হ্যাঁ, ওষুধ? আমি আবার কবে তোর কাছ থেকে ওষুধ আনলাম? কি বলছিস বলতো পাগলের মতো? মদ টদ খেয়েছিস নাকি? হিরু একটু উত্তেজিত স্বরে বলিল, ন্যাকামি রাখো না দিদি ঠাকরুন, আমি সব জানি। কাল রাতে তোমার গলা স্বর শুনেই আমার সন্দেহ হয়েছিল যে তুমি। তারপর অন্ধকারে পিছু পিছু এসে তোমাকে আর তাকে এই বাড়িতে ঢুকতে তো দেখেই গেলাম। সে যাক, এখন বলো দেখি, যেমন বলে দিয়েছিলাম দুধের সঙ্গে সেই গুঁড়োটা মিশিয়ে দিয়েছ তো? নীরতা দেখিল আর ফন্টামি করা নিষ্ফল, বলিল, হ্যাঁ হিরু, খাইয়ে তো দিয়েছিলাম। কই, এখনো তো কিছু হলো না। দিব্যি তো নাক টাকিয়ে ঘুমুচ্ছে। হিরু মৃদুস্বরে হাসিয়া বলিল, ঘুমোবেই তো। ওষুধ দিতে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। নীরতা শঙ্কিতভাবে বলিয়া উঠিল, কেন, কি দিয়েছিস? হিরু বলিল, তুমি বিষ চেয়েছিলে তো। বিষও আমার ছিল, কিন্তু একে বুড়ো মানুষ, তাও রাত্রির কাল, বিষের গুঁড়ো না দিয়ে ভুলে ঘুমের ওষুধ দিয়ে ফেলেছিলাম। বলিয়া হিরু ব্যঙ্গ ভরে আবার হাসিল। নীরতা তীক্ষ্ণ দৃষ্টিতে হিরুর মুখপানে চাহিল। ক্রোধ কম্পিত স্বরে কহিল, তবে তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস বল? আমাকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছিস, চোর কোথাকার! এই গালি শুনিয়া হিরু রাগিয়া গেল। দন্তে দন্ত ঘর্ষণ করিয়া বলিল, হ্যালো আরামজাদি শয়তানি নচ্ছারিনি, হ্যাঁ, তোকে ফাঁকি দিয়েই তো টাকা নিয়েছি আমি। এখন আমি যে জন্য এসেছি তা বলি শোন। নে, তোর গয়না কাপড় বাক্স থেকে বের কর, পুঁটুলি বেঁধে নে। তোকে আজ রাত্রিরেই কলকাতায় যেতে হবে। নীরতা বিস্মিত হইয়া বলিল, কলকাতায়? কলকাতায় আমি কেন যাব? হিরু ক্রোধকম্পিত স্বরে বলিল, কলকাতায় যাবি নে তো কি, এখানে থেকে স্বামী হতে ব্রহ্ম হত্যে করবি হতভাগী? নে, কাপড় চোপড় গুছিয়ে নে। ভোর 3টে গাড়ি। আমি তোকে স্টেশনে পৌঁছে দিয়ে টিকিট কেটে গাড়িতে বসিয়ে দিয়ে তারপর আসব। নীরতা কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিল। পরে বলিল, হিরেলাল, তোর তো আস্পর্ধা কম নয়। তুই আমায় হুকুম করছিস আমি যদি কলকাতায় না যাই? হিরু বলিল, না যাস তাহলে আর কি, এখনই বিনোদ দা ঠাকুরকে জাগিয়ে সব কথা তাকে বলে, তাতে আমাদের দুজনে মিলে তোকে খুন করে উঠোনে গর্ত খুঁড়ে তোকে পুঁতে ফেলব। হিরুর ভঙ্গি দেখিয়া এবং তাহার কথা শুনিয়া নীরতা ভয়ে কাঁপিয়া উঠিল। বলিল, হিরু, আমি যদি কোনো দোষ করে থাকি আমার স্বামী তার বিচার করবেন। তিনি যদি আমায় ত্যাগ করেন তখন না হয় আমি কলকাতায় যাব, যেখানে হয় যাব। তুই কেন এর মধ্যে? হিরু বলিল, আহা নিকু, স্বামী তোমার বিচার করবেন। বেচারি অঘরে পড়ে ঘুমোচ্ছে, তুমি যদি আজ রাতেই তার গলাটি ছুরি দিয়ে কেটে দাও, যে বিষ খাওয়াতে পারে সে কি আর গলা কাটতে পারে না? ও সব কথা আমি শুনবো না। ভোর 3টের গাড়িতে তোমাকে যেতেই হবে কলকাতায়। না যদি রাজি থাকো বলো, আমি শোরগোল শুরু করে দিই।
নীরতা আর দাঁড়াইয়া থাকিতে পারিল না। তাহার শরীর অবশ হইয়া আসিতেছিল। সে ধপ করিয়া সেখানে বসিয়া পড়িল। প্রায় কাঁদিতে কাঁদিতে বলিল, কিন্তু হিরু, কলকাতায় যে আমাকে যেতে বলছ, সেখানে কি আমি খাবো কি? হিরু বলিল, তোমাদের দলের লোক সেখানে ঢের আছে, তারা যেমন করে খায় তুমিও তেমন করেই খাবে। কিন্তু হিরু, আমি যে কলকাতায় কখনো যাইনি, কাউকে চিনি নে, আমি কি করে সেখানে যাব, কি করে কি করব বলিয়া নীরদা চোখে আঁচল দিল। কথাটা শুনিয়া হিরু একটুখানি ভাবিল, শেষে বলিল, তাও বটে, আচ্ছা চলো, আমি নিজেই তোমার সঙ্গে করে রেখে আসব। রামবাগানে যে ডোমপাড়া আছে, সে ডোমপাড়ায় আমাদের কজন আত্মীয় লোক থাকে, তাদের ধরে তোমার একটা ঠায় ঠিকানা আমি করে দিয়ে আসবো খন। নীরতা দেখিল হিরু দৃঢ় প্রতিজ্ঞ, তাহার হাত হইতে নিস্তারের কোনো আশাই নাই। তখন সে বলিল, আচ্ছা তাই চলো তবে। হিরু বলিল, তোমার স্বামীকে যা ঘুমের ওষুধ দিয়েছি, সে ঘুম সহজে এখন ভাঙবে না। কাল বেলা 8টা-9টা পর্যন্ত ঘুমুবে, তোমার কোনো ভয় নেই। তুমি স্বচ্ছন্দে তোমার ঘরে গিয়ে তোমার কাপড় চোপড় গয়নাগাটিগুলি বের করে নাওকে। আমি না হয় এই বারান্দাতেই বসছি। বারান্দায় কেন? পাছে তুমি তোমার স্বামীর গায়ে হাত দাও কি পালাও। নীরতা আর তিরুক্তি না করিয়া উঠিয়া গেল। হিরু তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া বারান্দায় উঠিয়া ঠিক দরজা আগলাইয়া দাঁড়াইয়া রহিল। খাটের ওপর দেখিল ছেলেটিকে পাশে লইয়া বিনোদ নাসিকা গর্জনপূর্বক অঘোরে ঘুমাইতেছে। নীরতা বাক্স প্যাটরা খুলিয়া নিজ বস্ত্রালঙ্কার বাহির করিয়া একটি পুঁটুলিতে বাঁধিতে লাগিল। হিরু বলিল, এই নাও তোমার বালা নাও, আর এই 40 টাকা পুঁটুলিতে রেখে দাও। 10টা টাকা আমি রাখলাম পথ খরচের জন্য। নীরতা তারের কাছে আসিয়া টাকা ও পালা লইল। হিরু নীরতাকে লইয়া প্রথমে নিজ কুটিরে আসিল, বাক্স খুলিয়া সাফ ধুতি বাহির করিয়া পড়িল। ও কালের একটি বিরান ছিল, তাহা গায়ে দিল। এখানে উড়ানি চাদর ছিল, তাহা মাথায় বাঁধিল। জুতা পায়ে দিয়া ছাতা লইয়া ঘরে দাঁড়ে কুলুপ দিয়া নীরতার পশ্চাৎ পশ্চাৎ স্টেশনের দিকে চলিল। পরদিন প্রাতে নিদ্রাভঙ্গে বিনোদ স্ত্রীকে না দেখিয়া অত্যন্ত ব্যাকুল হইয়া তাহার অন্বেষণে ব্যাপৃত হইল। ছেলেটাও মামা করিয়া কাঁদিতে লাগিল। ক্রমে বিনোদ অভাগিনীর পদস্খলনের বৃত্তান্ত অবগত হইল। কিন্তু সেই রাত্রে কাহার সহিত কোথায় যে নীরদা অন্তর্ধান করিল, তাহার সে কিছুই বুঝিতে পারিল না। এই ঘটনার পর গ্রামে আর বাস করা অসম্ভব বিবেচনা করিয়া বাস্তুভিটা ও জমিজমা আধা করিতে বিক্রয় করিয়া ফেলিয়া ছুটি অন্তে ছেলেটিকে লইয়া বিনোদ অমৃতসর চলিয়া গেল। সেখানে বন্ধুবান্ধবের নিকট স্ত্রীর মৃত্যু সংবাদ প্রচার করিল। ছেলেটির কষ্ট দেখিয়া পরবর্তী অগ্রহায়ণ মাসেই অমৃতসর প্রবাসী একজন সৎ ব্রাহ্মণ বাঙালি কন্যাকে সে বিবাহ করিল। তদাবধি বিনোদ সেইখানেই বাস করিতেছে। চাকরিতে তাহার উন্নতি হইয়াছে, নিজের একখানি বাড়িও সেখানে নির্মাণ করিয়াছে শুনিতে পাই। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। জানেন তো, কিছু মানুষের কৃতজ্ঞতার প্রকাশ বড় উৎকট ধরনের হয়। ভগবানই জানেন বিনোদের বাবা হীরালালের কবে কোন উপকার করেছিলেন, কিন্তু সেই উপকার করে যেন আক্ষরিক অর্থেই কিনে নিয়েছিলেন লোকটাকে। তাঁর ছেলে আর নাতির প্রাণ বাঁচাতে নিজের হাতে সে বাড়ির বউকে রাস্তায় দাঁড় করাতে এতটুকু বাঁধল না হীরালালের। সে তো বিনোদকে বলে সব দায় এড়িয়ে যেতেই পারত, বলল না, কারণ বিনোদের মনেও সে কষ্ট দেবে না। তার লেখাপড়ার ধারণা ধরা বুদ্ধিতে প্রিয়জনের চরিত্র হারিয়ে যেতে দেখার থেকে তাকে হারিয়ে যেতে দেখাই বোধ হয় বেশি স্বস্তির। সত্যি বলতে বড় অদ্ভুত মানুষ এই হীরালালেরা।
এদের সঙ্গে আমাদের মেলে না। এতখানি বিশ্বাসভাজন হয়তো আমরা কখনো হতে পারবো না। আমাদের শিক্ষায় আটকাবে, বিবেকেও আটকাবে। যাক, এ গল্পের আলোচনা এটি এখানেই দেওয়া যাক। আমায় এবার বিদায় দিন সকলে। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।